মূলত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে সংবিধান সংশোধনের 12 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। সরকারি দল সেটা করেছে, বিরোধীদের জন্য 5টি পদ ফাঁকাও রাখা হয়েছে। এবং এই বিষয়টা যখন জানানো হয়েছিল তখন বিরোধী দলের প্রধান বিরোধী দলীয় নেতা তিনি আসলে ওয়াকআউট করেন এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম কণ্ঠভোটে সেটা পাশও হয়। প্রথম কথা হচ্ছে, আপত্তি জায়গাটা কি সংশোধন আর সংস্কারে গিয়ে ঠেকেছে, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করার কারণেই আসলে আপত্তি জায়গাটা আসলে কোথায়, যেখানে 12টার মধ্যে 5 জনই বিরোধী দলের সদস্য থাকার কথা? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আমাদের যে সংসদ এখন রয়েছে, আজকে যারা সরকারি দল কিংবা বিরোধী দল বিভিন্ন পজিশনে রয়েছে, এই সংসদটা আসলে যে ডিক্লারেশনের মাধ্যমে হয়েছে 2025 সালের 17 অক্টোবর, সেটি হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে। এবং সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ধারা 3-এ বলা হয়েছিল যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে একটি, এবং সেখানে 8-এর 1-এর ক এবং খতে বলা হয়েছিল ইতিবাচক ফলাফল হলে নির্বাচিত প্রতিনিধিরা দ্বৈত দায়িত্ব পালন করবে, একটি তার সংস্কার পরিষদের সদস্য হবে, একই সাথে তারা এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা এই যে বিষয়টি আমাদের মূল বিষয় ছিল যে আমাদের সংস্কার পরিষদ হবে, এখানে কোনো সংশোধন নয়। এটা ধরেন আপনি 18তম সংশোধন করতে পারেন, হয়তো করতে পারেন হয়তো বা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের কমিটমেন্ট ছিল, আমাদের যে জুলাই সনদ ছিল, আমাদের যে গণভোটের দাবি ছিল, সেটি ছিল কিন্তু কোন সংবিধান সংশোধন এবং সংবিধান সংস্কার। কারণ এই সংবিধান সংস্কার এবং সংবিধান এই যে সংশোধন যে জায়গাটি দেখেন, এখানে তো বিএনপি অনেকগুলো সংশোধনের কথা বলছে যেগুলো একেবারে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক। এবং আপনারা দেখেছেন ইতিহাসে কিন্তু এরশাদের সময়ও কিন্তু এই যে হাইকোর্ট গুলো বিভিন্ন বিভাগের কথা বলা হয়েছিল, কিন্তু সেটা করতে পারেনি, পরবর্তীতে উচ্চ আদালত থেকে মানে সেটাকে নট করে দেওয়া হয়েছে। অনেকে আসলে আমরা এই প্রতিবেদনটা প্রচারের পর সোশ্যাল মিডিয়া আপলোড হওয়ার পর আমরা যখন কমেন্টগুলো দেখছিলাম, অনেকে এটা বলার চেষ্টা করছিলেন যে আপনাদের জন্য যে কমিটিটা গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই কমিটির মধ্যে 5টা পদ রাখা হয়েছে, 12 জনের মধ্যে 5টি থাকবে বিরোধী দলের সদস্যরা। সেখানে গিয়ে যদি তারপর মনে হতো যে না, এটা আসলে অবাঞ্ছিত করা হচ্ছে, তখন আপনারা সরে আসতে পারতেন। যেখানে বাংলাদেশের 70% জনগণ বলে দিয়েছে আপনাকে সংস্কারে যেতে হবে, সেখানে সরকার যেহেতু 2/3 মেজরিটি পেয়েছে, তার আলোকে সংশোধন করবে, এটা তো হতে পারে না। আজকে সার্বভৌম যদি জনগণ হয়ে থাকে, জনগণ যেখানে রায় দিয়েছে আমাকে সংস্কার করতে হবে, সেখানে তো অলরেডি বলে দিয়েছে, এখানে জুলাই গণভোটের পাশের মাধ্যমে এটা বলে দিয়েছে আমাকে কিভাবে করতে হবে, প্রসিডিউর সেখানে বলা আছে। ঠিক আছে, সেক্ষেত্রে গণভোটের পক্ষে যখন বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে, বিরোধী দল সে প্রতি হাঁটছে। জি ডক্টর ফয়সাল, দেখুন, জনগণ আসলে গণভোটের হাঁয়ের পক্ষে ভোট দিয়েছে এবং তারা কিন্তু আস্থাও রেখেছে আসলে বিএনপির উপরে, যে কারণে আসলে বিএনপি তো সরকার গঠন করলো। সেই হিসেবে তারা যদি একটা কমিটি তৈরি করে, সেই জায়গাটা তো কি মানে থাকা উচিত বিরোধী দলের? দেখেন, এ পর্যন্ত কিন্তু আছে প্রশ্ন আসে না, আমাকে কেন সংসদ ভবনে আসতে হবে, আমাকে কেন কমিটি গঠন করতে হবে? আমাকে তো বলা হয়েছে আমি প্রথম 180 দিনের ভিতর আমি এটা করে ফেলবো, আমি সংস্কার করে ফেলবো। আমার সংশোধনের তো প্রশ্নই আসে না। সংশোধনের জন্য তো আমাদের গণভোট হয় নাই, তাহলে তো আমাদের গণভোটের প্রয়োজন ছিল না। আমাদের সংস্কার করতে হবে, এই কারণে তো গণভোট হয়েছে। আমি মনে করি বিরোধী দল যেটি করছে তারা যথার্থ করেছে। জনগণ যে রায় দিয়েছে, যে জুলাই সনদ এবং গণভোটের রায়, সেই আলোকেই আমি মনে করি যে বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সে পথে হাঁটছে। বুঝতে পারলাম। শামসুল আলম মিটু, আপনি কিছু জানতে চাইবেন? আমি একটা জিনিস যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে একটা শব্দগত একটা মারপ্যাচ যদি সঠিকভাবে বোঝা যায়, সংবিধান এবং সংশোধন এবং সংস্কার। আচ্ছা, তো এখন সরকার সংশোধন যে কমিটি করেছে, সংশোধন আর সংশোধনের মধ্যে কি সংস্কারটা কাভার করে না? অথবা আপনার ওই কমিটিতে যেহেতু আপনার প্রপোর্শনেটলি, যদিও আমরা আলটিমেট জানি, ঠিক আছে, প্রপোর্শন তো ওখানে আলোচনা হবে এবং পার্লামেন্টে নিয়ে আসার পর, রিপোর্ট নিয়ে আসার পর সেটাও অনেক আলোচনা হবে এবং সেটার উপরে আপনাদের প্রচুর সুযোগ আছে জনমত গঠনের। এবং সেই প্রেক্ষিতে জনমত গঠিত হলে হয়তো সরকার তার মতামত আংশিক পরিবর্তনও করার সুযোগ তৈরি হয়, কারণ সংসদ তো, দলগুলো তো স্থায়ীভাবে কোনো ধরনের ইয়ে নিয়ে ইস্যুগুলোর ক্ষেত্রে তাদের অবস্থান পার্মানেন্ট নয়। তো আপনার এই শব্দগত যে বেড়াজালটা, এটা কি বর্তমান যে রাজনৈতিক ঐক্যের যে প্রক্রিয়াটা, সেটা কি ক্ষতিগ্রস্ত করবে কিনা, অথবা হলে কি হবে, সংশোধন হলে অসুবিধাটা কোথায়? জি, মোস্তফা পারভেজ, আপনার কাছে জানতে চাইছিলাম। জি দেখেন,
সংবিধানের 142 অনুযায়ী আপনি বেসিক স্ট্রাকচার সংশোধন করার কোনো সুযোগ নেই। আমাকে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংবিধান আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আমাদের সংসদ হবে, যেখানে আমার ইউনিটারি গভর্নমেন্ট। তো এটা তো সংগঠন একেবারে সংবিধানের বেসিক স্ট্রাকচার সাংঘর্ষিক হবে। এরপরে আমাদের হাইকোর্টগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে, বিভিন্ন বিভাগের সর্বত্র যাবে। এবং অতীতেও কিন্তু 142 ধারার আলোকে সরকার যখন রায় দিয়েছে উচ্চ আদালত থেকে সেই নিষেধাজ্ঞা আসছে। আমি মনে করি আপনি যে বেসিক স্ট্রাকচার যদি পরিবর্তন করতে চান তাহলে সংবিধান সংস্কারের মাধ্যমে যেতে হবে, তাহলে সংবিধান গণপরিষদ গঠনের মাধ্যমে যেতে হবে, তাহলে সংবিধান যে নিয়ম আছে তার আলোকে এটি যথাযথ পূর্ণ হবে। আদারওয়াইজ আপনাকে একটা সার্টেন টাইমের পরে আপনাকে আবার প্রবলেম ফেস করতে হবে। ডক্টর ফয়সাল পারভেজ, যেটা আসলে শামসুল আলম জানতে চাচ্ছিলেন যে সংশোধনের ক্যানভাসটা তো এরকমই বড় যেটা আসলে সংস্কারকেও কভার করে, তাই না? না 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 না, আপনি আপনি যদি 18তে আপনি যদি সংবিধানের 18তে সংশোধন করেন, এটা তো আপনি আবার একটা প্রবলেম পড়ে যাবেন। আপনাকে এই সংশোধন তো করতে হবে আপনাকে গণভোটের রায়ের আলোকে, আপনাকে এই সংশোধন করতে হবে এখানে যে এই সংস্কার পরিষদের আলোকে। আপনি যদি এটি 142 এর আলোকে আপনি সংবিধান সংশোধন করতে চান, আপনি আলটিমেটলি একটা সার্টেন টাইমে পরে আপনাকে এটাকে আবার প্রতিক্রিয়া নিষেধাজ্ঞা আসবে। আমি রাশেদ খান, আপনি যদি কোনো মন্তব্য করেন সেটা তো করবেনই, সাথে আমি একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে, এখন পর্যন্ত কমিটি তৈরি হওয়ার আগ পর্যন্ত সকালেও একটা সেমিনার করেছে জামাত ইসলামীর পক্ষ থেকে হয়েছে, এবং এখানে সমমনা অনেকেই ছিলেন। সেখানে মিয়া গোলাম পরোয়ার স্পষ্ট করে বলেছেন জুলাই সনদ না মানলে জামাত সংসদে এবং রাজপথে যুগপৎ আন্দোলন করবে। বাকিরা প্রত্যেকেই একটা কমন টার্ম ব্যবহার করেছে, সেটা হচ্ছে প্রতারণা। আচ্ছা, দেখেন, জাতীয় ঐক্যমত কমিশনে যেহেতু আমি অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম, সুতরাং আমি আসলে যে বিষয়গুলো দেখেছি বা সেখানে আমার যে যুক্তিতর্ক ছিল, নিশ্চয়ই আমি ভাইকে এখন ডিবেট করতে পারবো। দেখেন, প্রথমত আপনি সংবিধান মেনে শপথ নিয়েছেন। সংবিধান মেনে যেহেতু আপনি শপথ নিয়েছেন, সুতরাং আপনি এখন নতুন সংবিধান তৈরি করার জন্য যদি আলাদা কোনো শপথ নেন তাহলে সংবিধান ভায়োলেট করা হবে। দেখেন, সংস্কার পরিষদ এর কাজটা কি? ঠিক এটা আসলে গণপরিষদের মতন। তো গণপরিষদ কেন হয়? একটা নতুন সংবিধান তৈরি করার জন্য। যদি আমরা 24-এর গণঅভ্যুত্থানকে বিপ্লব হিসেবেই দেখি, তো সেক্ষেত্রে একটা বিপ্লবী সরকার গঠন করা দরকার ছিল, এবং বিপ্লবী সরকার তারা কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলে দিতে পারত, তারা কিন্তু শহীদ মিনারের শপথ নিতে পারত, কিংবা রাজু ভাস করছে। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সংবিধান মেনেই শপথ নিয়েছে। তার মানে কি? সংবিধানকে নতুনভাবে সূচনা করলো বা এলাও করলো কে? অন্তর্বর্তীকালীন সরকার। এখন যারা এই দাবি করছে, যেমন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা কি বিদ্যমান সংবিধান মেনে শপথ নেয়নি? শপথ নিয়েছে, সেই রাষ্ট্রপতি ছিল সেখানে। ওই অনুষ্ঠানে, শপথ অনুষ্ঠানে জামাতের আমির থেকে শুরু করে জামাতের নেতৃবৃন্দ ছিল না? ছিল। তো তারা কি সেই সময় বাধা দিয়েছিল যে আপনারা এই বিদ্যমান সংবিধান মেনে আপনারা শপথ নিতে পারবেন না? তারা তো ব্যাখ্যা দিয়েছে যে তারা একটা সংকটকালীন মুহূর্তে ওইটা ছাড়া তাদের হাতে কোনো অপশন ছিল না। অপশন ছিল না। এখন আপনি যেটাকে মেনে নিয়েছেন, তাই না? আপনি তো নতুন ভাবে বলতে পারেন না যে এটা এখন আমি মানি না। দেখেন, তারপরেও যে রাষ্ট্রপতির হাতে আপনি শপথ নিলেন, 6 মাস পরে কি আপনি বলতে পারেন ওই রাষ্ট্রপতি অবৈধ? যদি আপনি বলেন, সেক্ষেত্রে আপনার শপথ অবৈধ হয়ে যাবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার সেটাই বলে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হয়ে যাবে। এখন ভাই যে কথা বললেন, দেখেন, মূলত 71 নিয়ে তাদের গাত্রদাহ আছে। ভাই কি 71-কে স্বীকার করেন? এদেশের স্বাধীনতাকে স্বীকার করেন? যদি এদেশের স্বাধীনতাকে তিনি স্বীকার করেন, অবশ্যই 72-এর সংবিধানকে স্বীকার করতে হবে। দেখেন, আপনার সংশোধন মানে কি? কোথাও যদি ভুল থাকে, সমস্যা থাকে, সেটা আসলে দূর করা। আর সংস্কার মানে নতুন ভাবে তৈরি করা। এখন যেহেতু 71 নিয়ে তাদের গাত্রদাহ আছে, এই কনফ্লিক্টটা কি একটু পরিষ্কার করবেন? হ্যাঁ, পরিষ্কার করব। মানে 71-এর বিপক্ষের শক্তি আমি হয়ে যাব যদি 72-এর সংবিধানকে অস্বীকার করা হয়। যেহেতু স্বাধীনতার পরে, হ্যাঁ, সেটা নিয়ে ডিবেট থাকতে পারে। যে ডিবেট আছে সেটাকে আমরা পরিষ্কার করব, ফেলিয়ে দিব। আর যেটা আমাদের সবার কাছে গ্রহণযোগ্য আমরা ততটুকু রাখবো। 72-এর সংবিধানকে তো জামাতের আমিরই ছুঁড়ে ফেলতে চায় না। জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি নিজে বলেছেন, আমি কোথায় বলেছি, আমাদের নেতৃবৃন্দ কে বলেছে যে আমরা 72-এর সংবিধান মানি না? তাহলে 72-এর সংবিধান যেহেতু মানেন, সুতরাং ওই সংবিধানে হাসিনা কতটুকু সংকট সৃষ্টি করেছে সেটা বাদ দেন। আর সেটা বাদ দেওয়া মানে কি? সংশোধন করা। দেখেন, যদি আপনি ধরেন যে আপনার সংবিধান সংস্কার পরিষদ দরকার, বিএনপির যে 31 দফা ছিল না, সেই 31 দফার প্রথম দফায় কিন্তু সেটা ছিল। এখন
ওইটা আসলে কখন প্রযোজ্য ছিল? যদি বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থান না হতো, আর গণ অভ্যুত্থানের পরে যদি জাতীয় ঐক্যমত কমিশন গঠিত না হতো। এখন জাতীয় ঐক্যমত কমিশনই তো ছিল সংবিধান সংস্কার পরিষদ। সুতরাং ওই সংবিধান সংস্কার পরিষদের কাজটা হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার ওই কাজটা করে ফেলেছে। এখন কি বিএনপি সময় নষ্ট করবে? যে আলোচনা, যে সমাধান জাতীয় ঐক্যমত কমিশনে হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়ে গেছে, এখন জামাত চাইবে বলে কি বিএনপি সেই একই আলোচনা সারাক্ষণ করবে? বিএনপির হাতে অনেকগুলো পরিকল্পনা রয়েছে, রাষ্ট্র পুনর্গঠনের অনেকগুলো ম্যান্ডেট রয়েছে, জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, জামাত ইসলাম কিন্তু জনগণ ভোট দেয়নি। আর দেখেন গণভোট নিয়ে কি বিতর্ক নাই, জুলাই জাতীয় সনদ নিয়ে কি বিতর্ক নাই? ওই জুলাই জাতীয় সনদে তো আমি নিজেও স্বাক্ষর করেছি। আমাদেরকে বলা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছিলেন, যেদিন ঐক্যমত কমিশনের প্রাথমিক যে শুভ সূচনা হলো সেই অনুষ্ঠানে, অনুষ্ঠানে দেখবেন তিনি বলেছিলেন, আপনারা কোন দল কতটুকু সংস্কার চান আর কোন দল কতটুকু সংস্কার চায় না সব আমরা ওয়েবসাইটে দিয়ে দেব। তার মানে কি? তার মানে ভিন্ন মত দেওয়ার জন্য অপশনটা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা দিয়ে দিলেন। দেখেন তারপরেও কিন্তু বিএনপি বিভিন্ন বিষয়ে ঐক্যমতে এসেছে। জুলাই জাতীয় সনদের যে শপথ বা স্বাক্ষর অনুষ্ঠান, সেই স্বাক্ষর অনুষ্ঠানে আমি ছিলাম। সেখানে আমাদের কাছে যে বইটা দেওয়া হয়েছিল সেখানে নোট অফ ডিসেন্ট ছিল। পরবর্তীতে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হলো সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তার মানে কি? প্রতারণা কে করেছে? প্রতারণা কি বিএনপি করলো, নাকি আসলে প্রতারণা অন্তর্বর্তীকালীন সরকার করলো? জামাত ইসলাম নিজেও কিন্তু, এক মিনিট একটু শেষ করি, এটা ক্লিয়ার করে দিই। জামাত ইসলাম নিজেও কিন্তু উইথ নোট অফ ডিসেন্ট সেই সনদে স্বাক্ষর করেছে, তাদের বন্ধু এনসিপি স্বাক্ষর করে নাই। এখন যদি এনসিপি এই বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করে আমরা সেটা অ্যালাউ করতে পারি। জামাত ইসলাম যে জুলাই জাতীয় সনদে উইথ নোট অফ ডিসেন্ট স্বাক্ষর করেছে, জামাত ইসলামের আর ডিবেট করার কোনো সুযোগ নাই, কারণ বিএনপি তো ওই সময় বলেছিলই যে আমাদের ভিন্ন মত আছে। দেখেন যে সময় গণভোট অধ্যাদেশ জারি করা হলো, 4টা প্রশ্ন আর একটা উত্তর, বিএনপি কি সেই মানে কি অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি কিন্তু প্রতারণা করেছে? বিএনপি জাতির সাথে প্রতারণা করে নাই। এখনো পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার বলছেন যে আমরা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আচ্ছা ডক্টর ফয়সাল পারভেজ, আপনি শুনছিলেন রাশেদ খানের কথা। মানে এখন আমরা 11 দলের পক্ষ থেকে কোনো সভা সেমিনার হলে এই কমন টার্মটা, কমন শব্দটা খুব বেশি শুনছি। মানে প্রতারণা করা হচ্ছে, জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আজকে আমরা দেখতে পেলাম মিয়া গোলাম পরোয়ারের বক্তব্য, তারা বলছে জুলাই মানুষ তাজা প্রাণ আর রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে। তাদের অন্তরে ভিন্ন আর বাস্তবে আর এক রূপ দেখাচ্ছে এবং নানা কিছু আসলে অনেক ধরনের বক্তব্য, যেটা আসলে পুরোটাই গণমাধ্যমে লেখাও যায় না। কথা হচ্ছে যদি কথা বলা হয়, স্বাক্ষর নেওয়া হয়, পরবর্তীতে বই দেওয়ার পর দেখা গেল যেটা নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল সেগুলো তার ভিতরে নাই, তাহলে প্রতারণার গল্পটা তো তখনই শুরু হয়ে গিয়েছিল নির্বাচনের আগেই। এখন এসে কেন প্রতারণা নিয়ে বলা হচ্ছে বিএনপি করছে বা সরকার করছে? যদি প্রতারণা করে থাকে তাহলে গণভোটের পক্ষে কি আমরা ভোট চাই নাই? 30শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী নিজে গণভোটের পক্ষে ভোট চেয়েছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী নোট অফ ডিসেন্টের কারণে সমস্যা হতো তাহলে খোলামেলা বলতো যে এটার সাথে আমরা একমত না, ভোট দেওয়ার প্রয়োজন আছে কিংবা না, এটা বলতো। মাননীয় প্রধানমন্ত্রী 4টা প্রশ্ন 3.5টা প্রশ্নের সাথে উনি একমত হয়েছে, একটা প্রশ্ন অর্ধেকের সাথে একমত নয়। এই যে বিষয়গুলো দেখেন, এখানে মূল বিষয় হলো আমরা আজকে যারা সরকারি দলীয় আছি, আজকে যারা বিরোধী দলীয় আছি, যারা আমরা ভোট দিয়েছি, এই যে আমাদের রাশেদ ভাই যে কথাটি বলেছেন যে স্বাক্ষর করেছেন, আমরা কি স্বাক্ষর করেছি? যেখানে স্বাক্ষর করেছি সেখানে তো বলা আছে, আমার 3 নম্বর ধারে বলা আছে আমাকে একটা সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। সেখানে 8-এর খতে বলা আছে যে আমাকে এইভাবে 180 দিনের মধ্যে আমাকে দ্বিকক্ষ সংসদ করতে হবে, আমাকে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। আমি জানি না জাতীয় ঐক্যমত কমিশন আপনারা কি জুলাই জাতীয় সনদ মেনে, আমি কি একটু বলতে পারবো? হ্যাঁ, আচ্ছা আপনারা কি জুলাই জাতীয় সনদ মেনে কি সংসদে আপনারা শপথ নিয়েছেন? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনারা কি জুলাই জাতীয় সনদ মেনে সংসদে আপনারা শপথ নিয়েছিলেন নাকি সংবিধান মেনে? যে একটু ক্লিয়ার করতেন শব্দটাকে ক্লিয়ার। আমি বলতেছি যে আপনাদের এমপিরা যে আসলে তারা যে সংসদে শপথ নিল সেটা কি জুলাই জাতীয় সনদ মেনে শপথ নিয়েছে নাকি সংবিধান মেনে শপথ নিয়েছে? জুলাই সনদের ধারাবাহিকতায় তারা শপথ নিয়েছে। তারা যদি জুলাই সংবিধানের আলোকে শপথ নিত তাহলে এই শপথ 2029 সালে হতো। জুলাই সনদের আলোকে ধারাবাহিকতায় শপথ নিয়েছে বলেই আজকে 2026 সালে 12 তারিখে নির্বাচন হয়েছে। আমরা তো সেখানে দেখি নাই যে আসলে কোন জুলাই জাতীয় সনদ আপনাদের কোন এমপি সেটা দেখে শপথ নিয়েছে, সেটা তো আমরা দেখিনি। আমরা দেখেছি যে সংবিধান মেনেই তো শপথ নিয়েছে।
সংবিধান মেনে নির্বাচন হয় নাই, সংবিধান মেনে নির্বাচনই হয় নাই। তাহলে কি মেনে নির্বাচন হয়েছে বলেন? অন্তর্বর্তীকালীন সরকারই তো সংবিধান মেনেই গঠিত হলো। আপনি কি এই বিষয়গুলো জানেন? সরকার পরিষদ করতে বলা হয়েছে, জুলাই সনদ মেনে আমাকে 2টা শপথের কথা বলা হয়েছে। আজকে সেটি মানছে না বলেই তো আজকে হিপোক্রেসির কথা আসছে। আজকে সেটা মানছে না বলেই তো আজকে জনগণের মধ্যে আপনার মিথস্ক্রিয়া তৈরি হয়েছে। আজকে সেটা মানছে না বলেই সংসদে উত্তেজনা তৈরি হচ্ছে এবং সংসদে বাহিরে আন্দোলন হচ্ছে। আজকে যদি আমরা মানতাম, আজকে যদি জুলাই সনদ যেভাবে পাস হয়েছে সেটা যদি আমরা লক্ষ্য করে মানতাম, তাহলে কিন্তু আন্দোলনের পর্যন্ত হ্যাঁ, কিন্তু ডক্টর ফয়সাল পারভেজ কখন এই বিতর্কটা ওঠে জানেন? যখন আসলে মেম্বার অফ পার্লামেন্টরা যেই শপথটা নিচ্ছেন, সেই শপথটা এক্সিস্টেন্ট যে কনস্টিটিউশন, যে সংবিধান আছে, সেই সংবিধানের আলোকে তারা শপথ নিচ্ছেন। কাজে সেই জায়গা থেকে যদি পরিবর্তনটা আনতে হয়, সবার আগে তো সংশোধন শব্দটাই চলে আসে। দেখেন, আমাকে মূল বিষয় হলো আমার ইলেকশন কোন প্রসেসে হয়েছে, সংবিধানের প্রসেসে হয়েছে নাকি জুলাই সনদ জাতীয় সনদে বাস্তবায়ন প্রসেসে হয়েছে? যদি জুলাই সনদ বাস্তবায়ন প্রসেসে হয় তাহলে সংবিধান এখন প্রায়োরিটি পাবে। সংবিধান অবশ্যই তার ধারাবাহিকতা প্রায়োরিটি পাবে, তার ধারাবাহিক। হ্যাঁ, জনাব রাশিদ যেটি বলেছেন, আমরা যদি বিপ্লবী সরকার করতাম, শহীদ মিনারে শপথ দিতাম, তাহলে আরো বেশি ভালো হতো, আরো বেশি ভালো হতো। যে ভুল আপনি করে ফেলেছেন, সেই ভুল নিয়ে আপনি এখন আফসোস কেন করেন? এই সংশোধন তো আমার বেসিস স্ট্রাকচারের সাথে আমার সাংঘর্ষিক হবে। আমি কিভাবে ইউনিটারি গভর্নমেন্ট ফরম্যাটে আমি কিভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব? তাহলে তো ডক্টর ফয়সাল পারভেজ ব্যাপারটা এরকম দাঁড়ালো, আপনারা আসলে মানে ট্রেনটা সেদিনই মিস হয়ে গেছে, যেদিন আসলে বিপ্লবী সরকার গঠন করা হলো না। আমরা দেখেন, আমরা একটা বিপ্লবের পরে সবকিছু স্টেবল হয় না, কিন্তু আমাকে সরকারি দল বিরোধী দল সবাইকে মিলে তো গভর্নমেন্ট স্টেবল করতে হবে। সবাইকে মিলে আমাকে সরকার গঠন থেকে দেখেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, তারপরে কিন্তু 1975 থেকে শুরু করে তার দীর্ঘ সময় যে কার্যক্রম, এটা নিয়ে কিন্তু একটা তিনি সংশোধনী একটা গণভোট এনেছিলেন। কেন গণভোট এনেছিলেন? কারণ দেশকে স্টেবল করার জন্য তখন কি সামরিক আইন জারি করা ছিল না? সেই সময় প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক হবে? সেই সময় তো সামরিক আইন চলছিল, যদি ভুল না করে থাকি। দেখেন, প্রেক্ষাপট এক না হলো, দেখেন একটা কিন্তু অস্থিতিশীল পরিবেশ সেই সময় ছিল, একটা অস্থিতিশীল পরিবেশ তিনি ক্ষমতায় এসেছেন। আর এখন একটা বাংলাদেশের রেগুলেশনের মধ্যে না হলেও একটা অভ্যুত্থানের মধ্যে নতুন একটি বাংলাদেশ যাত্রা শুরু হয়েছে। এবং আমরা দেখেছি 2-3 দিন বাংলাদেশের সরকারই ছিল না, এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইউনূসের শপথ গ্রহণের আগে আমরা 2-3 দিন দেখেছি যখন সরকার ছিল না। তো এইরকম একটা সিচুয়েশনে গিয়ে তো আমাকে একসাথে করতে হবে, এবং বিএনপি তো একমত হয়েছিল। বিএনপি আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, এটা কিন্তু 30 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী বলে নাই। বুঝতে পারছি। ফয়সাল পারভেজ, তাহলে একটা প্রশ্ন রাশিদ খান যদি আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনার কাছে প্রশ্ন, আপনি কি আসলে নতুন সংবিধান চান নাকি এই সংবিধানের সংশোধন চান? তারা সংস্কার, দেখেন, আমরা এই সংবিধানের সংস্কার চাই। সংস্কার মানে কি? মানে আপনি যে সংস্কার চাচ্ছেন, সংস্কার মানে কি? আপনার সেই সংস্কারের অর্থটা কি আসলে? আমি কোনোভাবে সংবিধান সংশোধন করা আমার সুযোগ নাই। বিএনপি আপনার সংস্কারের অর্থটা কি? আপনি বলছেন যে সংশোধনের কোনো সুযোগ নাই, আপনার সংস্কারের অর্থটা কি? নতুন সংবিধান? আপনি স্পষ্ট করেন, নতুন সংবিধান কিনা? আমার সংস্কারের উদ্দেশ্য হলো জুলাই সনদে যে 84টি সংশোধনের কথা বলা হয়েছে, সেগুলো সংস্কারের মাধ্যমে। আমি আপনাকে যেটি বলি সেই উত্তর দেন। আপনি কি নতুন সংবিধান চান? আপনি কি নতুন সংবিধান চান? আমি নতুন সংবিধান উনি স্পষ্ট করেছে, উনি বলেছেন যে 84টা যেই বিষয়গুলো আমি সেই সংবিধান চাই। আমার 84টা যে বিষয় আছে, শুনেন, 84টা বিষয়ের মধ্যে তো অনেক বিষয় ডিবেট আছে। জামাত অনেক বিষয়ে তাদের একমত আছে, অনেক বিষয়ে তাদের কিন্তু ভিন্নমত আছে, বিএনপিরও আছে। ভোট চেয়েছে, নির্বাচন হয়েছে। বুঝতে পারছি। আর এই জটিলতা থেকে যদি শামসুল রিটন আপনি আমাদেরকে একটু উদ্ধার করেন, কারণ বলা হচ্ছে জুলাই সনদে সব মানে মাথায় রেখে শপথ নেওয়া হয়েছে, নাকি এক্সিস্টেন্ট যে কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, সেটা মাথায় রেখে শপথ নেওয়া হয়েছে। যেটা আসলে মুস্তাফা ফয়সাল বললেন যে জুলাই সনদের ধারাবাহিকতায় আসলে শপথ নেওয়া হয়েছে। আমি এই ফাঁকটা ঠিক বুঝতে পারছি না, মানে জুলাই সনদের ধারাবাহিকতা মানেটা কি? বর্তমান সংবিধানে নিচ্ছি না, ধারাবাহিকতার আলোকে নিচ্ছি? একটু ব্যাখ্যা দেবেন, এবং গলত থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি একটা প্রশ্ন করেছি, সেই প্রশ্নের আরেকটা অংশ রাশেদের কাছে আছে, সেটা করব। আজকে মানে আসলে বিরোধী দল তো বিরোধিতাই করবে, এবং বিরোধী দলের যে ভূমিকা সংসদীয় গণতন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় বিরোধী দল সেই জায়গা থেকে তাদের যে বক্তব্য এবং তাদের যে স্পষ্টতা, আপনি নিয়মিত সংবাদ পড়েও অথবা সংবাদ ভিত্তিক অনুষ্ঠান করার পরেও এই ব্যাপারটি স্পষ্ট না, আমিও স্পষ্ট না, কারণ আমি অনেককে জিজ্ঞেস করে দেখেছি, তারাও স্পষ্ট না। তারা অনেকেই, যদিও সংশোধন এবং সংস্কার শব্দটির যে ডাইমেনশন, এটা খুব কাছাকাছি, তবে এক না, অর্থটা এক না। এবং সেই কারণে হ্যাঁ, রাশেদ যে প্রশ্নটি বিএনপির পক্ষ থেকে জামাত ইসলামকে করছেন, জামাত ইসলামের উনি ঢাকার একজন নেতা,
খুবই গুরুত্বপূর্ণ মানুষ, তাহলে পেশায় ডাক্তার হলেও তিনি কিন্তু খুব স্পষ্ট করে অনেকগুলো জিনিস মেনশন করছেন। উনি আমাকে জামাতের অবস্থানটা সম্পর্কে বুঝতে একটু সাহায্য করেছেন। এই ব্যাপারটি আসলে সাধারণ মানুষ এখনো ভালো মতো বুঝতে উঠতে পারে নাই, অথবা এই রাজনীতির মধ্য দিয়ে মানুষ বুঝবেন আসলে বিতর্কগুলো। এবং রাজনীতি খুব সহজ সরল ভাষায় যে কথাগুলো সচরাচর বলা হয় ওইসব ভাষা দিয়ে কিন্তু আর চলবে না। সামনে যে রাজনীতিটা, এখানে মানুষকে বিশ্লেষণ করতে হবে। মানুষ তো যখন ভোট দিয়েছে গণভোটে, মানে বিশ্বাস করুন যখন আমরা লাইনে দাঁড়াচ্ছিলাম, আমি নিজে গণভোটের ব্যাখ্যাগুলো আমার আগে পিছিয়ে যারা ভোট দিতে আসছিল তাদেরকে আমরা বোঝাচ্ছিলাম। আপনি শিওর আপনি যখন ভোট দিতে যাবেন আপনি এই কাজটা করবেন, যারা বুঝছে না তাদেরকে বোঝাবেন। কিন্তু আপনার মনে হয় কিনা যেখানে আমি খুব 4টা প্রশ্নই ঠিক মতো বুঝতে পারছি না, আমি কেবল একটা জিনিসই বুঝতে পারছি, আমি পরিবর্তনটা চাই, তখন সেটা সংবিধান হোক, সংশোধন হোক আর সংস্কার হোক, তাতে আসলে কি যায় আসে? না, এখন কথা হচ্ছে শুনেন, এখানে রাশিদ জি কথাটা বলেছেন যে 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 নোট অফ ডিসেন্টগুলো ছিল এগুলো যে তুলে দেওয়া হলো, এবং 68 থেকে 4টার মধ্যে আমি এখন বিশ্লেষণ করার প্রয়োজন নেই, এবং আপনারা সবাই মোটামুটি জানেন 4টার মধ্যে পরস্পর বিরোধী না থাকলেও 4টা ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। এখন কথাটা হচ্ছে যে অনেক মানুষ তো এই 4টাতে একমত হবেন না, অথবা তাহলে 4টা প্রশ্নের উপরে কিভাবে একটি গণভোট হয়, এইটা একটা বড় প্রশ্ন। অথবা না দিয়ে বলতে হবে। এখন কথা হচ্ছে যে ওই যে পিঁপড়ার আর গুড়ের যে স্টোরিটা, অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো সংঘর্ষ বাঁধাতে হয়, তাহলে আপনি যদি ওখানে একটু গুড় লাগিয়ে দিয়ে আসেন, তাহলে পিঁপড়া আসবে, পিঁপড়া আসার পর সেখানে কুকুর ঘেউ ঘেউ করবে, কুকুরের সঙ্গে অন্যান্য প্রাণী আসবে, যানজট লেগে যাবে, এবং সেখানে রীতিমতো একটা ক্যাচার লেগে যাবে। আমার মনে হয় যে আমাদের বুদ্ধিজীবীরা এই অনেক বড় একটা পেঁচার লাগিয়ে দিয়ে গেছে, এবং আমাদের বুদ্ধিজীবীদের দায় এত কম জনগণের প্রতি। এবং 72-এর সংবিধান অত মধুর কোনো সংবিধান নয়। 72-এর সংবিধান একটা আগাগোড়া ফ্যাসিস্ট আইকন মুজিব সরকারের রেখে যাওয়া একটা দলিল, যেটি ওই সরকার রচনা করে নাই, সেদিনের গণপরিষদও রচনা করে নাই। কারণ 13-14 দিনের মধ্যে পৃথিবীর কোনো সংবিধান গণপরিষদে পাস হতে পারে না। ছুড়ে ফেলে দেওয়া সেটা রাজনীতিকরা করবেন। রাজনীতিকরা কি করবেন সেটা সংসদ। দেখুন, দেশে গণতন্ত্রের একটা ধারাবাহিকতা থাকতে হবে। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই বিতর্কের মধ্য দিয়ে, বিতর্কটার রুট হচ্ছে সুশীল সমাজ এই বিতর্কটা লাগিয়ে দিয়ে গেছেন, এবং সুশীল সমাজের প্রতি যে মানুষের, সুশীল সমাজের সরকারের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছিল, এটাও তার একটা কারণ ছিল। যে অপ্রয়োজনীয় অসংখ্য বিষয় নিয়ে আলোচনা করে, প্রয়োজনীয় অনেক বিষয় এবং অপ্রয়োজনীয় অনেক বিষয় নিয়ে আলোচনা করে সময়ক্ষেপণ, মূল কতগুলো ইনস্টিটিউশনাল ব্যাপার ছিল সেগুলোর উপর সুশীল সমাজ যদি প্যাচ বাঁধায়, আমাদের রাজনীতিবিদরা কি বুঝতে পারছেন না এটা তাদের মধ্যে সেই গুড় দিয়ে দেওয়ার মতো? রাজনীতিবিদরা বুঝতে যদি সহজ হতো তাহলে তো আপনি আমি আমরা আমজনতা সবাই খুব সহজভাবে বুঝে ফেলতে পারতাম। কিন্তু আমাদের একটা জিনিস অ্যাপ্রিশিয়েট করা দরকার, রাজনৈতিক বিতর্ক রাজনীতিকরা মীমাংসা করবে, রাজনীতিকরা বসবে, ন্যাশনাল কনসেনসাস ডেভেলপ করবে, আবার বিতর্ক করবে। আবার দেখুন, আন্তর্জাতিক চুক্তি হয়েছে ইরান যুক্তরাষ্ট্র, তাই না? এই যে 15 দিন না যেতেই আবার কিন্তু লেগে গেল। তার মানে হচ্ছে যে ডিপ্লোমেসিও থাকবে, চুক্তিও থাকবে, সবই থাকবে। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও ওই সহজ সরল রেটরিক কথাবার্তা বলে কিন্তু আর রাজনীতি চলবে না। এখানে সংশোধন মানে কি, সরকারি দলের যে রাজনৈতিক ক্ষমতা আছে, কর্মী বাহিনী আছে, বিভিন্ন ধরনের আছে, এনগেজমেন্ট আছে, তাদেরকে সংশোধনের ব্যাপারটা সেই ধারাবাহিকতায় মানুষকে কনভিন্স করতে হবে। অ্যাটলিস্ট নেতা কর্মীদের কনভিন্স করতে হবে যাতে তারা সাধারণ মানুষের মধ্যে। আপনার বক্তব্য পরিষ্কার, জামাত ইসলামও একই কাজ করছে, কিন্তু একটা জায়গায় তো সলিউশন লাগবে। একটা জিনিস বুঝতে হবে, গণতন্ত্রের ধারাবাহিকতা রাখতে হবে। গণতন্ত্রের মূল্যবোধটা কি? গণতন্ত্রের মূল্যবোধ হচ্ছে আপনি আমি ডিবেট করব, আমরা বিভিন্ন দল ডিবেট করব, কিন্তু সংসদীয় নর্মস অনুসারে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি ওটাকে অ্যাপ্রিশিয়েট করা না হয় তাহলে গণতান্ত্রিক অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকে পড়ব। শুধু আপনার একটা মন্তব্য নিয়ে, সেটা হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটলো, ইনফ্যাক্ট রাত 12টা যেহেতু বেজে গেছে, আমি বলতে পারি যে গতকালে যে ঘটনাটা ঘটলো, পার্লামেন্টে সংবিধান সংশোধন কমিটির প্রস্তাব উত্থাপন হলো, পাশ হয়ে গেল 12 সদস্যের। সেখানে 5টি আসন রাখা হয়েছিল বিরোধী দলের, কিন্তু বিরোধী দল সংশোধন চায় না, তারা সংস্কার চায়। এই যে ওয়াকআউট তারা করলো এবং পাশ যে হয়ে গেল, সমাধানটা কি মানে ইজি হওয়ার সম্ভাবনা আপনি দেখেন নাকি জটিল হলো পরিস্থিতি? না, এটাই সংসদীয় চর্চা। জি, ইভেন এটা তো অনেক বড় ইস্যু, এটা অনেক বড় একটা ব্যাপার, এবং এটাকে যদি বিশেষ করে গণভোট এবং এই জুলাই সনদের আলোকে সংস্কার, এটা অনেক অনেক বড় ইস্যু। এটাকে যদি রাইটলি অ্যাড্রেস করা না হয় তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ পুরোপুরি মসৃণ নাও থাকতে পারে। এই শব্দটা বুঝতে হবে। এবং আজকে ফ্যাসিবাদী শক্তিগুলো যে ফোসফাস করছে, এটার মধ্যে কিন্তু রুট আছে। আপনি যতই ডিবেট করুন না কেন, রাজনৈতিক দলগুলোকে মাঝে মাঝে টেবিলে বসতে হবে এবং মানুষকে আশ্বস্ত করতে হবে
যে ওভারনাইট আমরা সমাধান করতে পারবো না। ওয়ার্কআউট করছে, তারা তো বলছে না, যে ওয়াকআউটটি আমরা বিরোধী দলের অধিকার। হ্যাঁ। ওয়াকআউটটি বিরোধী দলের অধিকার, এবং যেই অধিকার অধিকার তারা আছে, প্র্যাকটিস কিন্তু করছে। একটা কমিটি, যে কমিটি নিয়ে পক্ষ বিপক্ষ, মানে দেশের ভবিষ্যৎ যে কমিটির উপর ডিপেন্ড করতেছে, যে কমিটির উপর ভিত্তি করে সংবিধান সংশোধন হবে নাকি সংস্কার হবে, সেই সলিউশনটা আসবে, সেখানেই তো অনুপস্থিত বিরোধী দল। না, বিরোধী দল তো এখানে আমার মনে হয় যে নোক্তা দেওয়ার কথাটা আমরা বুঝি না, হ্যাঁ। বুঝি তো, তাই না? এটা এই যে ওয়াকআউট করাটা হচ্ছে বিরোধী দলের অধিকারগুলোর মধ্যে একটা অধিকার, এবং বিরোধী দল এই ক্ষেত্রে অনেক বড় একটা নোক্তা দিয়ে রেখেছে। এই নোক্তাটা মীমাংসার জন্য সংসদ শুধু ইন হাউস যথেষ্ট জায়গা নাও হতে পারে। আচ্ছা। রাজনীতিকদের জন্য মীমাংসার জায়গা হচ্ছে পুরা দেশ। সে মানুষকেও এঙ্গেজ করতে পারে, কনসালটেশন করতে পারে, বিশেষ অধিবেশন করতে পারে, অনেকগুলো ওয়ে আছে। এবং কমিটিতে আজকে বিরোধী দল চলে গেল, আগামীকালকে আবার আসবেন। বুঝতে পারছি, এখানে আসলে হতাশার কিছু নেই, পাওয়ার এটা অনেক কিছু গণতান্ত্রিক আছে। প্রক্রিয়া, আমি একটা বিরতিতে যাব, এ নিয়ে আলাপ আপাতত এই পর্যন্তই থাকুক। আমি বিরতির পর ফিরে এসে রাশেদ খান, আপনি পরপর বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেটা আসলে অনেক জায়গায় আলোচনা হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে, সেগুলোর প্রেক্ষাপটটা একটু জানার চেষ্টা করবো। আপনি বলেছেন জামাত নামের হাঙর এনসিপিকে গিলে ফেলেছে। মানে প্রথম কথা হচ্ছে, এনসিপি তরুণদের রাজনৈতিক দল, তারা রাজনীতি সচেতন, তাদেরকে গিলে ফেলাটা কি এত ইজি হবে কিনা, আমি আপনার মন্তব্য তো জানবো, এবং আশা করি ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ আপনিও আছেন, আপনার মন্তব্য জানার চেষ্টা করবো। ছোট একটা বিরতি পর ফিরে এসে